হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে আমি মূলত তোমাদের কাছে আলোচনা করব যারা WBCS এর প্রিপারেশন অলরেডি নিচ্ছ বা নিয়েছো, তারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন কিভাবে নেবে বা পিএসসি ক্লার্কশিপের জন্য তোমাদের কোন কোন জায়গায় ফোকাস করার প্রয়োজন আছে। কারণ তুমি যদি সঠিক WBCS এর প্রিপারেশন নাও, তাহলে তোমার বোঝা প্রয়োজন যে তোমার কিন্তু পিএসসি ক্লার্কশিপে যা প্রশ্ন আসবে তার ম্যাক্সিমামটাই অলরেডি রেডি হয়ে গেছে। তাহলে কোন জিনিসটা একটু এক্সট্রা এফোর্ট দিয়ে করতে হবে, বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় কোন জিনিসটা বেশি দরকারি হয়, বা যে যে জায়গাগুলো আমরা পারবো না সেই জায়গাগুলো আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারবো ইত্যাদি প্রভৃতি নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগে ফুড এসআই পরীক্ষার জন্য আমি একটা অ্যানালিসিস করেছিলাম, যেটা আশা করি তোমরা সবাই দেখেছো এবং সেখানে বুঝেছো যে স্ট্যাটিক জিকে পার্টটা ইমপ্রুভ করা কতটা জরুরি। সাথে তো অ্যারিথমেটিক আছেই, কিন্তু তার সাথেও জিকে পার্টের মধ্যে পার্টিকুলার স্ট্যাটিক জিকে পার্টটা ইমপ্রুভ করা ফুড এসআইয়ের জন্য কত জরুরি আজকেও আমরা পিএসসি ক্লার্কশিপের জন্য দেখব। আমরা যখন কোনো পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালিসিস করি তখন কোন প্রশ্ন নিয়ে আমরা অ্যানালিসিস করি না, ঠিক এর আগে যে পরীক্ষাটা হয়েছিল ঠিক সেরকমভাবেই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এর আগে হয়েছে 2020 সালে। সেটা দুটো শিফটে হয়েছিল। তার ফার্স্ট শিফটের প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ওভারঅল আমাদের স্ট্র্যাটেজি কি হবে এই পরীক্ষার জন্য সেটা আমরা দেখব। প্রথমে ক্লার্কশিপ পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে আমাদের বুঝতে হবে। আমরা যেহেতু WBCS এর প্রিপারেশন নিই, সেহেতু আমাদের যে সাবজেক্টগুলো অনেক স্ট্রং থাকে তার মধ্যে অন্যতম হলো হিস্ট্রি এবং তার সাথে জিওগ্রাফি, পলিটি, এগুলো আমাদের ওভারঅল সবারই বেশ স্ট্রং আছে। আর যদি বলি মিডিয়াম কোন সাবজেক্টগুলো আছে মিডিয়াম পজিশনে, তাহলে আমরা ইকোনমিক্সকে রাখতে পারি, আমরা ইংলিশকে রাখতে পারি, আমরা সায়েন্সকে রাখতে পারি। আর যদি বলি একদম লো লেভেলে আছে আমাদের কোন সাবজেক্টগুলো, মানে আমরা যতই পড়ি না কেন আমাদের একটু ভয় হয় সেই সাবজেক্টগুলো সম্পর্কে। যারা ম্যাথে ভালো তাদের তো ম্যাথটা অলরেডি ভালো, আর যারা ম্যাথে একটু দুর্বল, WBCS এ মেন্সে এখন যে ধরনের ম্যাথ আসছে তাতে তোমাদের অনেকটাই এফোর্ট দিতে হচ্ছে ম্যাথগুলোকে সলভ করার জন্য। তো সুতরাং আমরা ম্যাথটাকে বলতে পারি এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা এমন একটি ভয়ঙ্কর জিনিস, যে ভয়ঙ্কর জিনিসের প্রশ্ন কোথায় কবে কোথা থেকে আসবে এটা আমরা জানি না। তো আমরা যদি দেখি আমাদের স্ট্রং জোনে থাকছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। তো এখান থেকে পিএসসি ক্লার্কশিপে কি ধরনের প্রশ্ন আসে আমি আগে একটু দেখে নিই যে পলিটি থেকে কি ধরনের প্রশ্ন আসে। দেখো, লোকসভায় আসন সংখ্যা কত? তাহলে এইগুলো WBCS এর নিরিখে কি ধরনের প্রশ্ন? ভেরি ইজি, খুবই সহজ প্রশ্ন। এগুলো খুবই সহজ মানে কি, একদম চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো থেকে পলিটিতে প্রশ্ন আসছে। আবার আমরা যদি দেখি হিস্ট্রি থেকে কিরকম প্রশ্ন এসছে সেগুলো যদি আমরা একটু দেখি, আমি চলে যাই নেক্সট পেজে। আচ্ছা, পলিটি থেকে আরেকটি প্রশ্ন বলতে পারি আমরা। পলিটি থেকে, ঠিক পলিটি নয়, আবার কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারি, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে। তাহলে এটা জিওগ্রাফির প্রশ্নও বলতে পারি। তাহলে দেখো, এটাও খুবই ইজি প্রশ্ন। আমি একটু হিস্ট্রির প্রশ্ন খুঁজি। এই যে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেন? তাহলে দেখো, এটা আমাদের কাছে খুবই সহজ প্রশ্ন যে তার অহিংস অসহযোগ আন্দোলন, নন ভায়োলেন্ট নন কোঅপারেশন মুভমেন্ট কোথায় প্রথম শুরু করেন, এটাও আমাদের কাছে ভেরি ইজি প্রশ্ন। সংবিধানে 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? এটা তখনকার দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, আবার পলিটিও বলতে পারি। তো সেই হিসাবে খুবই সহজ প্রশ্ন। নেক্সট, হিস্ট্রির আরো কিছু প্রশ্ন আমরা একটু দেখি, বেশি দেখব না। যেমন নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেয়া হয়? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এটাকে ইজিও বলতে পারি, আবার মডারেটও বলতে পারি, এবং এটাকে হার্ডও বলতে পারি। কারণ আমরা ক্ষুদিরাম বসুর ফাঁসি কখন হয়েছিল এটা আমরা সবাই জানি, কেন হয়েছিল জানি, কিন্তু যখন অপশানগুলো এরকম গায়ে গায়ে থাকবে তখন আমাদের একটু সমস্যা হতে পারে। নেক্সট, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল?
খুবই সহজ প্রশ্ন। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? খুবই সহজ প্রশ্ন। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোন জেলায়? খুবই সহজ প্রশ্ন। তাহলে আমি আর বেশি আলোচনা করছি না, আমরা এইটুকুনি বুঝলাম যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি রিলেটেড যে প্রশ্নগুলি আসে পিএসসি ক্লার্কশিপে আসে, আমরা কিসের উপর ভিত্তি করছি না, এর আগে হওয়া পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার উপর, সেগুলো খুবই ইজি আসে। সুতরাং সেগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তার সামান্যটুকু কোনো কারণ নেই। কেন কারণ নেই? কারণ সেগুলো খুব ইজি আসে এবং আমরা যেহেতু WBCS এর প্রিপারেশন নিচ্ছি, তো আমাদের সেইগুলো এমনিই রেডি আছে। অর্থাৎ সেগুলো নিয়ে আমাদের অযথা চিন্তা করার, অযথা টেনশন করার কোনো দরকার নেই। তাহলে আমাদের 3টে সাবজেক্ট কিন্তু অলরেডি প্রিপারেশনের মধ্যে কমে গেল। মানে এই 3টে সাবজেক্টের জন্য ক্লার্কশিপে আলাদা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। এবার আসবো আমি আমাদের ইংলিশের ব্যাপারে। ইংলিশটা ক্লার্কশিপে খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর। ইংলিশ, ম্যাথ এই দুটো ক্লার্কশিপে খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর। তাহলে ইংলিশটা ক্লার্কশিপে কিরকম আসে, বা এই পার্টিকুলার ক্লার্কশিপের জন্য যদি আমি প্রিপারেশন নিতে চাই, তাহলে ইংলিশটায় আমার কোন কোন টপিকগুলো বা কোন কোন চ্যাপ্টারগুলোকে জোর দিতে হবে সেটা এবার আমরা দেখে নিই। তো চলো আমি ইংলিশের প্রশ্ন বার করি। ইংলিশের প্রশ্নের মধ্যে সব থেকে বেশি তোমরা যদি দেখো তাহলে দেখবে প্রিপজিশন রিলেটেড প্রশ্ন সব থেকে বেশি এসছে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিলেটেড প্রশ্ন সব থেকে বেশি এসছে। অর্থাৎ আমরা যদি বলতে পারি তাহলে এরকমভাবে আমরা বলবো যে ইংলিশের মধ্যে প্রিপজিশন চ্যাপ্টারটি আমাদের খুব ভালো করে রেডি করতে হবে ক্লার্কশিপের জন্য। খুব ভালো করে এটা আমরা কোথা থেকে রেডি করব না, আমাদের কাছে যে বই আছে, যে বইটা সবাই পড়ে, পিকে দে সরকারের বই, তোমার কাছে যদি অন্য কোনো বই থাকে তাতেও কোনো অসুবিধা নেই। সেই বইয়ে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনাল লিস্টগুলো আছে সেগুলো আমরা খুব ভালো করে পড়বো। তাহলে এক গেল প্রিপোজিশন আমাদের খুব ভালো করে পড়তে হবে। 2 নাম্বার যদি দেখো তাহলে দেখবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে বেশি আসে টেন্স রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে টেন্সটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। 3 নাম্বার যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ফেজাল ভার্ব আমাদের খুব ভালো করে পড়তে হবে। আর 4 নাম্বার একটি জিনিস ক্লার্কশিপে প্রচুর আসে, সেটি হচ্ছে ভোকাবুলারি। আর এই ভোকাবুলারি ক্লার্কশিপে যে ধরনের আসে সেগুলো খুবই সহজ ধরনের। তো এই কারণে এই ভোকাবুলারিটা রেডি যদি আমরা এখন করতে চাই আমরা কিন্তু করতে পারি, আমাদের খুব একটা অসুবিধা হবে না। তাহলে এটা আমরা রেডি করব কি করে না, এটা আমরা রেডি করব, ভালো করে শুনবে, ভোকাবুলারি আমরা খুব তাড়াতাড়ি রেডি করব সহজ উপায়ে, বা যদি কমন আসে সেখান থেকে বেশি আসবে, এই পদ্ধতিতে আমরা যদি রেডি করতে চাই তাহলে আমরা রেডি করব কি করে না, রিসেন্ট যে সমস্ত পরীক্ষা হয়েছে, বারবার বলছি রিসেন্ট এক্সাম যা হয়েছে, যা রিসেন্ট এক্সাম হয়েছে, কলকাতা পুলিশের এসআই, কলকাতা পুলিশের লেডি কনস্টেবল, প্রাইমারি টেট, বিভিন্ন ধরনের WBCS রিসেন্ট যা পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে, সেই পরীক্ষার প্রশ্নগুলো তুমি কালেক্ট করো। সেখানে ইংলিশ আসে, এবার সেই ইংলিশগুলোকে তুমি আগে সলভ করে নাও। কেন বলছি, কারণ WBCS আমরা দেখেছি রিসেন্ট কিন্তু এক্সাম থেকে কিন্তু প্রশ্ন হুবহু টুকে দেওয়া হয়েছে। তো সেই কারণে রিসেন্ট এক্সামের ইংলিশ প্রশ্নগুলোকে আগে তুমি সলভ করো। সেখানে কিছু ভোকাবুলারি পাবে, সেখানে কিছু সিনোনিম অ্যান্টোনিম পাবে, সেগুলোকে আগে সলভ করো। তারপর তো তোমার ইংলিশের বাদ বাকি জিনিস করতে হবে। সুতরাং ভোকাবুলারি পড়ার অতটা সময় থাকবে না এবং পড়ার প্রয়োজনও নেই। কিন্তু তোমরা এই ভোকাবুলারি রেডি করার জন্য আর একটা জিনিস করতে পারো, আর একটা টপিক পড়তে পারো যে রিলেটেড ভোকাবুলারি আবার ক্লার্কশিপে প্রচুর আসে। সেটা কোন টপিক? সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমি এখানে খুব ভালো লিখতে পাচ্ছি না কারণ তোমাদের বোঝাচ্ছি বলে, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার সাথে সাথে একটু লিখে নিও আমি কোন কোন পয়েন্টগুলোকে ফোকাস করতে বলছি। তো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি যদি পড়ো তাহলে দেখবে ক্লার্কশিপের অনেক ভোকাবুলারি তোমার এমনিই হয়ে যাবে। তো সেই কারণে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আমরা জোর দেব। তাহলে আমরা ইংরেজিতে কোন কোন পার্টে সব থেকে বেশি জোর দেব? 1, প্রিপোজিশন। এখনো সময় যেহেতু আছে আমাদের জোর দেওয়ার কোনো অভাব থাকবে না সময়ের। 2 নম্বর হচ্ছে টেন্স, এবং এই টেন্সের মধ্যে কিন্তু কিছু জিনিস পড়ে, যেমন টেন্সে আমরা দেখেছি ভার্বের চেঞ্জ হয়, যেমন হ্যাজ বিন, হ্যাভ বিন, ওয়াজ, ওয়ার, অ্যাম, ইজ, আর, এগুলো তো টেন্সের উপরে ডিপেন্ড করে। তাহলে টেন্সের মধ্যেই আমাদের ভার্বটাও অলরেডি রেডি হয়ে যাচ্ছে।
এবং তারপর আমরা পড়বো ফেজাল ভার্ব। এই ফেজাল ভার্বগুলো আমরা কিভাবে পড়বো না, রিসেন্ট যে সমস্ত এক্সাম হয়েছে তার ফেজাল ভার্বগুলো পড়বো, এবং আমরা WBCS এর জন্য যেমনভাবে ফেজাল ভার্বের প্রিপারেশন নিই, অর্থাৎ যে কোনো একটা বই থেকে আমরা যেরকমভাবে ফেজাল ভার্ব পড়ি ঠিক সেরকমভাবেই ফেজাল ভার্ব পড়বো। 4 নাম্বার পড়বো আমরা রিসেন্ট যে সমস্ত এক্সাম হয়েছে সেখান থেকে শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমগুলো, এবং 5 নাম্বার পড়বো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আর 6 নম্বরে এগুলো যদি পড়া হয়ে যায় তাহলে তুমি এই 6 নম্বরের মধ্যে রাখবে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন। এবং এই ভয়েস চেঞ্জ আর ন্যারেশনে যারা বিসিএস এর প্রিপারেশন নাও তাদের সামান্যটুকু ভয়েস চেঞ্জ আর ন্যারেশন দেখার প্রয়োজন নেই, কারণ বিসিএস এর জন্য তোমরা যে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন শেখো সেটা খুবই মানে যথেষ্ট, এবং এর বাইরে আর কোনো কিছু শেখার দরকার নেই। তোমাকে যদি এক্সট্রা এফোর্ট দিতে চাও তাহলে প্রিপোজিশন, ফেজাল ভার্ব। এবার তুমি বলবে স্যার আমি তো বিসিএস এর প্রিপারেশন নিই, তাহলে তখন আমার প্রিপোজিশন পড়া আছে, ফেজাল ভার্ব পড়া আছে, তাহলে আপনি এখানে এক্সট্রা এফোর্ট কেন দিতে বলছেন? আমি এখানে এক্সট্রা এফোর্ট এই কারণেই দিতে বলছি, বিসিএস এর জন্য তোমরা প্রিপোজিশন, ফেজাল ভার্ব বা ইংলিশ টপিকের এই বিভিন্ন সিনোনিম অ্যান্টোনিম এগুলো কখন পড়ো জানো? পরীক্ষার 1 মাস 2 মাস আগে থেকে, আর সেটা কখনোই উচিত নয়। সেই কারণে এই দুটো তোমরা যতই পড়ো না কেন তোমাদের ভালোভাবে কখনো রেডি হয় না। তো আমি এই কারণেই বলছি যে এখন থেকেই তোমরা যদি পড়ো, ক্লার্কশিপে তো সাহায্য করবেই, আবার 2024-এ যখন বিসিএস হবে তখন তোমার আরো বেশি সাহায্য করবে। সেই কারণে এই টপিকগুলোকে আমি স্পেশাল ফোকাস করতে বলছি, কারণ এগুলো সব ধরনের পরীক্ষায় লাগে। দেখো এই যে ন্যারেশনের প্রশ্ন, ভয়েস চেঞ্জের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন বেশি আসে। তারপর দেখো এইটা আবার আমি বলতে পারি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রশ্ন, কিন্তু ভোকাবুলারি প্রশ্ন। কেন? কারণ এ ড্যাশ ইজ আ পারসন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইলিগালি ইনটু অর আউট অফ আ কান্ট্রি। তাকে আমরা কি বলি? ইম্পোর্টার, ক্রিমিনাল, স্মাগলার নাকি এক্সপোর্টার? তো ইলিগালি এখানে বলেছে, সুতরাং আমরা খুব সহজেই বুঝে যাব কোনটা উত্তর হবে। কিন্তু এটাকে আমরা যেরকম ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমের মধ্যে কি বলছি না, এটাকে কিন্তু আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে বলবো। বা আরো ভালো বলতে গেলে এটার জন্য আমাদের আলাদা করে পড়ার প্রয়োজন নেই। আমাদের যদি জেনারেল নলেজ একটু ডেভেলপ থাকে তাহলে ওই ইলিগালি কে এক দেশ থেকে আরেক দেশে গুপ্তভাবে থিংস পাচার করছে তাকে কি বলা হয় সেটা আমরা সিম্পল জেনে যাব। তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন হয় যেগুলো তোমাদের জেনারেল নলেজ দিয়েই তোমরা করতে পারবে। যেমন ধরো অ্যাটাকের অপোজিট ওয়ার্ডটা কি? ফাইট, রিটার্ন, ডিফেন্ড নাকি পাউন্স? তো এটা তোমরা সবাই জানো অ্যাটাকের অপোজিট ওয়ার্ড কি হয়? ডিফেন্ড। সবাই জানো এটা যে অ্যাটাকের অপোজিট ওয়ার্ড কি। পাউন্স মানেও আঘাত করা, ফাইট মানেও লড়াই করা। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু আলাদা করে ইংরেজি পড়তে হয় না, কারণ যারা WBCS এর প্রিপারেশন আজকের দিনেও নেয় তারা অত্যন্ত সিরিয়াস স্টুডেন্ট। আমি যেহেতু শুধুমাত্র WBCS এর কোর্স করাই, তো আমি তো এটা খুব গর্ব করে বলি যে আমার কাছে যারা WBCS এর প্রিপারেশন নেয় তারা এই যুগে অত্যন্ত সিরিয়াস স্টুডেন্ট। ডিস্ট্রাকশনের যেখানে যুগ, যেখানে এই এক পরীক্ষার জন্য সব কুইক কোর্সে ভর্তি হওয়ার দৌড়ে লেগে আছে, সেখানে আমি কোনো কুইক কোর্স করাইও না, আমি একটা লেন্দি কোর্স করাই, এবং সেখানে যারা পড়ে তারা অত্যন্ত ফোকাস স্টুডেন্ট। এবং আজকের দিনে সাকসেসের একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে হাজার ডিস্ট্রাকশনের মাঝে আমি যদি ফোকাস করতে পারি, সিম্পল সামান্যতম ফোকাস করতে পারি, তাহলে সেই সাকসেসফুল হয়। কারণ ডিস্ট্রাকশন আমাদের পড়াশোনার মানকে অনেক কমিয়েছে, আমাদের প্রিপারেশন, আমাদের নিজস্ব মতামত সব কিছুকে শেষ করে দিয়েছে ডিস্ট্রাকশন। তো সেই কারণে এই ধরনের প্রশ্ন, অ্যাটাকের অপোজিট ওয়ার্ড কি, এর জন্য আমার মনে হয় না ইংলিশ আলাদা করে কোনো পড়ার প্রয়োজন আছে। যারা WBCS প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি। তারপর দেখো প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ। কি ভয়েস চেঞ্জ করতে দিয়েছে? দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। তাহলে দেখো এটা কত সহজ ভয়েস চেঞ্জ। তো এই ধরনের প্রশ্নের জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তাহলে মূল প্রিপারেশনটা তোমার কোথায় নিতে হবে? ওই যে প্রিপোজিশন, ফেজাল ভার্ব, প্রিপোজিশন, ফেজাল ভার্ব। এবং এই প্রত্যেকটা জিনিসের কম্প্যাক্ট প্রিপারেশন তখনই সম্ভব হবে যখন তুমি রিসেন্ট যে সমস্ত এক্সাম হয়েছে সেই এক্সামের প্রশ্নগুলোকে স্টাডি করো, সেগুলোকে যদি সলভ করো, তোমরা কালেক্ট করো এই পরীক্ষার প্রশ্নগুলো এবং সেগুলোকে সলভ করো, তাহলে একসাথে তোমার প্র্যাকটিসও হবে। এবং তার সাথে সাথে যদি প্রশ্ন রিপিট করে, কারণ এটা আমরা দেখতে পেয়েছি WBPSCর মধ্যে তারা প্রচুর রিপিট করছে আজকাল, যদি রিপিট করে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, ধরো KPSI হয়েছে সেটাকে রিপিট করে দিল, তো তখন তোমাদের সুবিধা হবে, তখন মনে হবে না ইস এই পরীক্ষার প্রশ্নটা কেন দেখে যায়নি। তো এটা গেল ইংলিশের স্ট্র্যাটেজি। নেক্সট আসবে যেটা আমি মনে করি PSC ক্লার্কশিপের মধ্যে সব থেকে ডিফিকাল্ট পার্ট, ম্যাথমেটিক্স না, কি জানো?
সেটা হচ্ছে দেখাই, প্রথম পেজের প্রশ্নটা দেখাই তাহলেই বুঝে যাবে। সেটা হচ্ছে এই ধরনের প্রশ্ন, দলাই লামার বাসস্থান কোথায়? ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? গ্রেটা থুনবার্গকে। এই প্রত্যেকটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি বলি ঠিকই বলবো, কিন্তু আরো যদি বলি এগুলো হচ্ছে নিউজ রিলেটেড প্রশ্ন, মানে যে নিউজ একদম পুরো হাইলাইটেড হয়ে আসে খবরে, সেই নিউজ রিলেটেড প্রশ্ন। তো এই সমস্ত প্রশ্নের উত্তর করার জন্য একটু খবর কাগজ পড়ার প্রয়োজন আছে, বা আরো ভালো বলতে গেলে যদি বলো স্যার এই সমস্ত প্রশ্নের উত্তর করব কিভাবে, তাহলে সত্যি কথা হচ্ছে যে যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেয় এবং সমাজ সম্পর্কে একটু খোঁজ খবর রাখে তারাই এই প্রশ্ন উত্তর করতে পারবে, এছাড়া অন্যথা এই প্রশ্ন উত্তর করতে পারবে না সহজে। তাহলে সহজে করতে পারবে না, ঠিক আছে, তাহলে কঠিন করে এই প্রশ্নগুলোর উত্তর করার নিয়ম বলুন। সেগুলোর নিয়ম খুব সিম্পল, ফুড এসআই যে নিয়ম বলেছিলাম সেটাই। অর্থাৎ তোমরা জেনে রাখো, পিএসসি ক্লার্কশিপে যদি মার্কস ডিফারেন্স তৈরি হয়, 1 হবে ম্যাথে, 2 হবে ইংলিশে, এবং 3 নম্বর হবে এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে পার্টে। পিএসসি ক্লার্কশিপে যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আছে অনেকগুলোই সহজ আসে, আবার অনেকগুলো আছে বেশ বদখত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেইগুলো রেডি করার জন্য যেটা করবে সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই একটা করে ম্যাগাজিন পড়ো, যে কোনো ম্যাগাজিন। তো সেই ম্যাগাজিনগুলো সারা বছরের তোমরা কালেক্ট করো, সেখান থেকে সেই ম্যাগাজিনের যে ছোট্ট ছোট টপিক সেগুলোকে এখন থেকেই রিডিং দাও। আবারও বলছি, এখন থেকেই রিডিং দাও। 2023-এর জানুয়ারি থেকে শুরু করে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে, একটা ম্যাগাজিন চোখ বোলাতে বেশি টাইম লাগে না যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেয়, কারণ অলরেডি তুমি হয়তো সেটা আগে পড়েছো। তো সেগুলোকে এখন থেকে রিডিং দাও, এবং সেখান থেকে গ্রেটা থুনবার্গ তুমি যদি পরিবেশ কর্মী পড়ে যাও তখনই অ্যান্সার করতে পারবে যে গ্রেটা থুনবার্গ কে। তুমি যদি প্রণব মুখোপাধ্যায় যখন রাষ্ট্রপতি হচ্ছেন সেই রাষ্ট্রপতি হওয়ার হিস্ট্রিটা পড়ো প্রণব মুখোপাধ্যায়, তখনই তুমি উত্তর করতে পারবে এর মধ্যে কোন মন্ত্রকের দায়িত্বে প্রণব মুখোপাধ্যায় ছিলেন না। আর স্ট্যাটিক জিকে থেকে কিরকম প্রশ্ন আসে, ওই যে এর মধ্যে কে প্রসিদ্ধ সেতার বাদক, অর্থাৎ স্ট্যাটিক জিকেটা ফুড এসআইয়ের জন্য যা বলেছিলাম, অর্থাৎ যে কোনো বাংলা স্ট্যাটিক জিকে বই সেটা তুমি পড়ো। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, কেউ যদি বলো যে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকের জন্য আমি কোনো কোর্সে কি ভর্তি হব, স্যার আমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য কি আলাদা কোনো কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন আছে? আমি তোমাকে একটাই প্রশ্ন করব, কেন তুমি কোর্সে ভর্তি হবে আগে তুমি বলো। তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি রেডি আছে, এবং তুমি দেখতেই পাচ্ছ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে পিএসসি ক্লার্কশিপে কি ধরনের প্রশ্ন আসে। সুতরাং তার জন্য তুমি যখন ডাব্লিউবিসিএস এর কোর্সে অলরেডি আছো তো ক্লার্কশিপের কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। 2 নম্বর হচ্ছে ইংলিশও তুমি দেখলে যে ডাব্লিউবিসিএস যেগুলো পড়তে হয় সেগুলোই ক্লার্কশিপে পড়তে হয়, সুতরাং তার জন্য আলাদা কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। এবং 4 নম্বর হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সটা আমি দেখাবো, ম্যাথমেটিক্সটাও যেটা আসে ডাব্লিউবিসিএস এর তুলনায় খুবই সহজ, মানে সেটা এত সহজ সেটা কল্পনা করা যায় না। 2020 সালের প্রশ্নানুযায়ী বলছি, 2024 সালে কিরকম ভাবে ক্লার্কশিপের প্রশ্ন আসবে সেটা আমরা জানি না, কিন্তু যদি 2020-র নিরিখে আমরা আলোচনা করি তাহলে ডাব্লিউবিসিএস এর তুলনায় খুবই সহজ। তাহলে পড়ে থাকলো কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে, যেটা ডাব্লিউবিসিএস এর মতো আসে না, যেটা একটু আলাদা ধরনের আসে, বিশেষ করে স্ট্যাটিক জিকে পার্টটা। তাহলে এই আলাদা ধরনের পার্টের জন্য কি কোনো কোর্সে ভর্তি হওয়া প্রয়োজন? একদমই নয়। তুমি যদি কোর্সে ভর্তি হও তাহলে তোমার মতো বোকা কেউ নয়, তুমি ভর্তি হতেই পারো। কিন্তু আমি মনে করি আজকে ইউটিউবে এত ভালো ভালো ক্লাস আছে এই কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকের, এত ভালো ভালো চ্যানেল আছে বাংলা ভাষা ইংলিশ এই ভাষা দুটোতেই, যে এগুলোর জন্য কেউ যদি শুধুমাত্র কোর্স অ্যাভেইল করে তাহলে আমি সেটাকে একদমই যুক্তিযুক্ত বলে মনে করি না। আমার মনে হয় সে শুধুমাত্র আলটিমেটলি তার মানিটা ওয়েস্ট হচ্ছে। মানে আজকের দিনে যেখানে এত ফ্রি কন্টেন্ট অ্যাভেলেবেল, এবং এই ফ্রি কন্টেন্টগুলোর জন্য তো আর আলাদা করে রুটিন ওয়াইজ দেখার প্রয়োজন পড়ে না, কারণ তুমি সার্চ করবে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2023, তো তুমি 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেয়ে যাবে, সেটা দেখবে, তারপরে ফেব্রুয়ারি সার্চ করবে। এটা তো এমন নয় যে কোনো ইউটিউব চ্যানেল ধরো প্রথমে হরপ্পা সভ্যতা দিল, তারপর দিল সে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্স, তো তোমার রুটিনে তো কোনো প্রবলেম হবে না। এবং ইউটিউব চ্যানেলে অনেক ভালো ভালো ফ্রি চ্যানেল আছে যেগুলো অনেক ভালো করিয়েছে কোনো কোর্সের তুলনায় বা কোনো
বইয়ের তুলনায়। তো এইগুলোর জন্য আমি বলবো ইউটিউব ফলো করতে সিম্পলি স্ট্যাটিক জিকে তুমি টপিকগুলো দেখে নাও কোন কোন টপিক আছে, সেই টপিকগুলো দিয়ে সিম্পলি ইউটিউব ফলো করো, আর কিছুই না। এবং অনেক চ্যানেল তো তাদের ফ্রিতে পিডিএফও দেয়, তাহলে সেখান থেকে যদি তুমি পিডিএফই ডাউনলোড করে নাও তাহলে হয়ে গেল। এবং কিছু স্ট্যাটিক জিকে আছে যেগুলো আবার তুমি বইয়ে পাবে না, ইউটিউব চ্যানেলে খুব ভালো পাবে, যেমন বাংলা লেখকদের ছদ্মনাম, সব বইয়ে ভালো পাওয়া যায় না, কিন্তু ইউটিউব চ্যানেলে সেগুলো ভালো পাবে। বাংলা উপন্যাস, ছোট গল্পের রচয়িতা এবং তাদের নাম, তো সেগুলোও ইউটিউবে অনেক ভালো পাবে। তাই এত কিছু যখন ফ্রি কন্টেন্ট ইউটিউবে অ্যাভেলেবেল, তো আমার মনে হয় না আলাদা করে কোর্স কেনার কোনো প্রয়োজন আছে। যদি কিনতে চাও কোনো কিছু তাহলে মক টেস্ট কেনো, যদি কিনতে চাও কোনো কিছু, যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ আর ক্লার্কশিপের জন্য যদি কিছু আলাদা করে কিনতে চাও তাহলে মক টেস্ট কেনো। কারণ জেনে রাখো যেই কোর্স করাক না কেন, কোর্স করালে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? যেই যা কোর্স করাক না কেন সে কিন্তু রিসেন্ট যে এক্সামগুলো হয়েছে তার প্রশ্নপত্র সলভ তোমাকে করাবে না। আর এই রিসেন্ট এক্সাম সলভ করা আমার মনে হয় সব থেকে বেশি প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে। 2023-এর ডাব্লিউবিসিএস প্রিলির পর আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, আমি আমার অ্যাপে আলাদা ফোল্ডারও করে দিয়েছি রিপিটার ব্যাচের স্টুডেন্টদের জন্য, যে ওই ফোল্ডারে রিসেন্ট যে সমস্ত এক্সাম হয় তাদের প্রশ্ন দেয়া থাকে। তো আমি বারবার বলি এবং তোমাদেরও বলছি যারা আজকে ফ্রি ভিডিওটি দেখছো, যে তোমরা রিসেন্ট এক্সামের প্রশ্নপত্র অবশ্যই কিন্তু সলভ করে যেও। সেখানে দেখো না কোনটা ছোট পরীক্ষা কোনটা বড় পরীক্ষা, সে কনস্টেবলের পরীক্ষা হতে পারে, এসআই এর পরীক্ষা হতে পারে, প্রাইমারি টেট হতে পারে, যাই হোক না কেন রিসেন্ট এক্সামের প্রশ্নপত্র কিন্তু সলভ করে যেও। তো এটা যেন মাথায় থাকে। এবার আমি বললাম যে ম্যাথের কথা, ম্যাথ কিরকম আসে। প্রথম জিনিস হচ্ছে ম্যাথ কিরকম আসে স্যার, তো একটু দেখাই। এই দেখো এই ধরনের প্রশ্নগুলো, এই যে আমি বলছিলাম নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে এই জিনিসগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের একদম নিউজ রিলেটেড প্রশ্ন, খুব বড় বড় নিউজ রিলেটেড প্রশ্ন। তো এইগুলোর জন্য সিম্পলি সমাজের খবর রাখলে পাওয়া যায়। আর যে সমাজের খবরাখবর রাখে না তার কোনো অসুবিধা নেই, সে ওই বললাম পেশা প্রবেশ অ্যাচিভার যে কোনো একটা ম্যাগাজিনে তুমি 12 মাসের কালেক্ট করে নাও, নিয়ে সেগুলোকে তুমি জাস্ট রিডিং দাও। কারণ তোমাকে বলবে না কত তারিখে প্রেসিডেন্ট হয়েছিল, বলবে এর আগে কে ছিল। তারপর দেখো এটা আবার স্ট্র্যাটেজিকের প্রশ্ন, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো এসএআর রয়েছে। তো এগুলো যদি না পারো এগুলো ছেড়ে দিতেই হবে, কিছু করার নেই। পরীক্ষা হয়তো এই টপিকটা তুমি পড়ে যাওনি, তো এগুলো তোমার ছেড়ে দিতেই হবে। তো ম্যাথের প্রশ্ন দেখো, একটা ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টা আপেল কিনে 11 টাকায় 10টা আপেল বিক্রয় করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো। তাহলে যারা প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার করো, সে তুমি যাই বই করো না কেন, যারা কনস্টেবলের ম্যাথও করো, তোমরা নিশ্চয়ই সুবির দাস ফলো করো হয়তো, তো সেই প্রত্যেকটা বইয়ে যা যা ম্যাথের বই আছে প্রত্যেকটা বইয়ে এই অঙ্কটা আছে। সুতরাং কমন প্রশ্ন। আনকমন প্রশ্ন কখন বলবো? যখন লেন্দি হবে, ফর্মুলা দিয়ে হবে না বা প্রচুর পড়তে হবে, তার কোনোটাই এটা নয়। তার আগের প্রশ্নটা দেখো, জাস্ট সিম্পলি দিয়েছে একটা সিম্পলিফিকেশন, 0.2 + 0.2 - 0.2 বদমাস রুলের সিম্পলিফিকেশন। তার আগের প্রশ্নটা দেখো, পরপর 3টে জোড় সংখ্যার যোগফল যদি 54 হয় এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে আজকালকার দিনে এই সমস্ত প্রশ্ন যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেয় তাদের যদি বলে যে এই সমস্ত প্রশ্নের উত্তর করতে সমস্যা হয়, তাহলে আমি বলবো তুমি ঠিকঠাক প্রিপারেশন নিচ্ছ না, তোমার প্রিপারেশন এখনো ঠিকঠাক নয়, তুমি ঠিকঠাক প্রিপারেশন নাও। এরপরের প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। একদম এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের পার্টিকুলার টাইপের প্রশ্ন। A:B যদি 2:3, B:C যদি 4:5, C:D যদি 3:7 হয়, A:B:C:D এর অনুপাতটি কত হবে। তো এই ধরনের প্রশ্ন ক্লার্কশিপে আসে। আমি যদি বলি যে সুদ থেকে কিরকম প্রশ্ন আসে, কারণ সুদের চ্যাপ্টার নিয়ে অনেকের অনেক ভয় থাকে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে। তাহলে দেখো কত সহজ প্রশ্ন, মানে এগুলো একটাও কিন্তু লেন্দি নয়। ক্লার্কশিপে যে ধরনের ম্যাথ আসে তার একটাও কিন্তু লেন্দি নয়, যে ধরনের ম্যাথ আসে 2020 প্রশ্ন অনুযায়ী। কিন্তু 2024-এ কি সেটা আসবে? যদি আমার পার্সোনাল মতামত এবার জিজ্ঞেস করো, আমি মনে করি 2024-এ ক্লার্কশিপের ম্যাথের লেভেল ডাব্লিউবিসিএস এর লেভেলের হবে। কেন বলছি? কারণ তোমরা নিশ্চয়ই এই কিছুদিন আগে কলকাতা পুলিশের এসআইয়ের পরীক্ষা হলো, সেটা দিতে গেছো। সেখানে দেখবে প্রত্যেকটা প্রশ্ন RS আগরওয়াল থেকেই এসছে, কিন্তু RS আগরওয়ালের রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে কোন প্রশ্ন এসছে? যে 50 লিটার একটা কাস্ক আছে, সেই কাস্ক থেকে আমি 10 লিটার মিল্ক তুলে নিলাম, 10 লিটার ওয়াটার দিয়ে রিপ্লেস করলাম, এই প্রসেসটাকে দুবার রিপিট করলাম, এখন কত মিল্ক পড়ে আছে। তার মানে একদম
টিপিক্যাল একটা অঙ্কই আছে ওই টাইপের আগরওয়ালে, এবং সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন এসছে। সুতরাং যদি তুমি আমাকে বলো যে স্যার আপনার কি মনে হয় ক্লার্কশিপে এই ধরনের প্রশ্ন আসবে, আমি বলবো দেখো সব প্রশ্ন হয়তো এই ধরনের আসবে না, কিছু প্রশ্ন একটু হাই লেভেলের আসবে, কিন্তু ওভারঅল তোমার লেন্দি প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। যা আসবে সব ফর্মুলাতেই হবে। ডাব্লিউবিসিএস যেমন লেন্দি প্রশ্ন আসে, সেই ধরনের লেন্দি প্রশ্ন ক্লার্কশিপে আসবে বলে আমার মনে হয় না। যা প্রশ্ন আসবে তা ফর্মুলা দিয়েই হবে। সিম্পলি যে চ্যাপ্টারের ফর্মুলা, সে তুমি যদি যে কোনো বই করো সেই বইয়েই থাকে, যে কোনো জায়গায় পড়ো ডাব্লিউবিসিএস এর জন্য সেই স্যারই করায়, সেই সিম্পল ফর্মুলা দিয়েই অঙ্কের প্রশ্ন আসবে। এবং ক্লার্কশিপে কিন্তু পিওর অ্যারিথমেটিক আসে, ক্লার্কশিপে কিন্তু পিওর অ্যারিথমেটিক আসে। তুমি যদি এক্সট্রা করে রাখতে চাও তাহলে তুমি সিম্পল একটু মেনসুরেশন করে রাখতে পারো, কিন্তু এই কোনোটাই তোমার করার প্রয়োজন হবে না। কেন বলছি দেখো, যারা ডাব্লিউবিসিএস এর ক্যান্ডিডেট তারা আমাকে শুধু প্রশ্ন করে ক্লার্কশিপের জন্য কিভাবে পড়বো, তুমি ম্যাথের জন্য তোমার এক্সট্রা কোনো খাটতে হবে না। এই কারণে, কারণ এই ক্লার্কশিপ হওয়ার কিছুদিন আগেই ডিসেম্বর মাসে 16 তারিখ তুমি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলি দিয়েছো, তা তখন তো তুমি ম্যাথ এমনিই রেডি করেছো, তখন তো তোমার প্রিপোজিশন ফেজাল ভার্ব কিছুতে রেডি ছিলই। এর ফলে কি হবে, তোমার প্রিপারেশন অলরেডি অ্যাডভান্স লেভেলে আছে, তোমার কিন্তু এখন খাটতে হবে কম। তাহলে তুমি খাটবে বেশি কোনটায়, না কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে, এই পার্টে খাটার চেষ্টা করো। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে জেনে নাও যে প্রশ্ন আসবে সেগুলো যে কোনো যদি ছোট বইও হয় জিকের, যেমন লুসেন্ট বা তরুণ গোয়েল, তার থেকেই সব প্রশ্ন আসবে, তার বাইরে প্রশ্ন আসবে না, বা বাইরে আসলে একটা কি দুটো প্রশ্ন আসবে, তার বাইরে আসবে না। ম্যাথটা নিয়েও তোমাদের বেশি চিন্তা করতে হবে না। যারা অলরেডি ডাব্লিউবিসিএস এর জন্য সিরিয়াসলি ম্যাথ করো, সিরিয়াসলি ম্যাথের প্রিপারেশন নিয়েছো, 1-2 বছর ধরে যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ, তাদের ম্যাথটা নিয়ে অত চিন্তা করতে হবে না। চিন্তা যেটা করতে হবে, যেটাকে আমরা সব থেকে নেগলেক্ট করি ডাব্লিউবিসিএস এ, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এবং স্ট্যাটিক জিকের মধ্যে ওই ধরনের স্ট্যাটিক জিকে, ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল, বীরসিংহ গ্রাম কোন জেলায় অবস্থিত। এবার আবারও বলছি, যারা সমাজ সম্পর্কে খোঁজ খবর রাখে, একটু সাধারণ তাত্ত্বিক স্টুডেন্ট, তাদের এই সমস্ত প্রশ্ন নিয়ে আবার ভাবার প্রয়োজন নেই, কারণ তারা জেনারেল নলেজ দিয়েই করতে পারবে। কিন্তু যারা ধরো একদমই খোঁজ খবর রাখে না, বইয়ের মধ্যে মুখ গুজে মানুষ হয়েছে, বই টেক্সট বই ছাড়া আর কিছু পড়েনি কোনোদিন, কোনো কিছু পড়ার প্রয়োজনও মনে করেন না তারা, তাদের জন্য উপায় বলে দিয়েছি যে 12 মাসের যে কোনো একটা ডেসক্রিপটিভ ম্যাগাজিন, পেশা প্রবেশ বা অ্যাচিভার্স কালেক্ট করো এবং সেটাকে পড়ো। কিন্তু তুমি যদি বলো কোনো কোর্স অ্যাভেল করবো স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের, দেখো সেটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় হবে, কোনো প্রয়োজন নেই। তার থেকে বাড়িতে বসে তুমি রিসেন্ট এক্সামগুলো সলভ করো, সেটা বরঞ্চ কাজে দেবে, তোমার সময় বাঁচবে। তুমি একটা রুটিন বানিয়ে নাও। কি রুটিন না, ওই মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তোমার যে ডাব্লিউবিসিএস এর নোট আছে সেগুলোকে তুমি রিভাইজ দেবে। এমন হতে পারে তুমি ডাব্লিউবিসিএস এর কোর্স করছো, কোর্সটা এখনো কমপ্লিট হয়নি, 6 মাস হয়েছে বা 5 মাস হয়েছে, ধরো না আমার কাছে কোর্স করছো, কোর্সের 5 মাস হয়েছে, আরো 7 মাস বাকি আছে, তুমি যে কোনো একটা ছোট জিকের বই নাও, তরুণ গোয়েল বা তোমার লুসেন্ট, সেই জিকের বই থেকে সিম্পলি রিডিং পড়ো, এখনো তো সময় আছে, সিম্পলি রিডিং পড়ো। মানে এই সংশয় রেখো না যে এই বইটা পড়লে কি এইগুলো কভার হবে, হ্যাঁ অবশ্যই কভার হবে। এর জন্য আলাদা করে কোনো কোর্স অ্যাভেইল করার কোনো প্রয়োজন নেই, এবং এই কারণেই আমি এইসব পরীক্ষার জন্য কোর্স শুরু করি না, কারণ যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেয় তারা এমনিতেই অনেক সিরিয়াস, এবং আমি মনে করি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিলেই ক্লার্কশিপ পাওয়া সম্ভব, মিসলেনিয়াস পাওয়া সম্ভব, ফুড এসআই পাওয়া সম্ভব। যে ভাবছে যে শুধু ফুড এসআই প্রিপারেশন নিয়ে আমি ফুড এসআই পাবো, সে মূর্খের জগতে বাস করছে, কল্পনার জগতে বাস করছে, কারণ সে জানে না 2020 পর আবার পরীক্ষা হচ্ছে এখন, এবং এই পরীক্ষাগুলো কিন্তু সবাই যারা দেবে তাদের 90% অলরেডি ডাব্লিউবিসিএস এর ক্যান্ডিডেট, যাদের অলরেডি জিকে তোমার থেকে অনেক অ্যাডভান্স হয়ে রয়েছে। তো সেই কারণে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। স্ট্যাটিক জিকের জন্য যদি বইয়ের মধ্যে সব না থাকে, সেখান থেকে নিজেরা নোট বানিয়ে নিতে পারো, কিন্তু আলাদা করে কোনো কোর্সে যাওয়ার প্রয়োজন নেই, কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই যে কোনো কোর্সে ভর্তি না হলে আমি পারবো কি পারবো না। একদম পারবে, কারণ তুমি জেনে রাখো, তুমি যে পরীক্ষাটার প্রিপারেশন নাও সেই পরীক্ষাটার কাছে এই সমস্ত পরীক্ষা খুবই সহজ, কারণ তুমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও। আমি এই কথাটা বারবার তো বলি যে যে কাঞ্চনজঙ্ঘায় থাকে তার অযোধ্যা পাহাড়ে নামতে কোনো অসুবিধা হয় না, এবং এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘায় থাকার সুবিধা। তোমরা করছো কি, তোমরা অযথা ভয় পাচ্ছ, কারণ তোমাদের কাছে প্রশ্ন অ্যানালিসিস কেউ করে না,
তোমাদের কাছে সবাই বলে ক্লার্কশিপের কিছু এমসিকিউ করাচ্ছে, এগুলো তোমরা করো, কোনো প্রয়োজন নেই ওই এমসিকিউ করার। সামান্য টেক্সট পড়ো, সেই টেক্সট থেকেই প্রশ্ন আসবে, কঠিন প্রশ্ন ক্লার্কশিপে তোমার আসবে না। কিন্তু কঠিন যদি আসে কিছু তাহলে সেটা আসবে ম্যাথমেটিক্স, আর আনকমন যদি আসে কিছু সেটা আসবে ইংলিশ। আবার সেটা কমন থাকবে কোনো না কোনো রিসেন্ট ইয়ারের এক্সাম থেকে। যেমন এবছরের WBCS এর ইংলিশ প্রশ্ন আনকমন এসেছিল, কিন্তু সেটা কমন ছিল হুবহু প্রেসিডেন্সি এন্ট্রান্স টেস্টের ইংলিশের। তো সুতরাং আমার কাছে যেটা আনকমন সেটা কোথা থেকে কমন? কারণ WBPSC এখন এটা করছে, তারা নিজেরা প্রশ্ন বানাচ্ছে না, তারা প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে টুকছে। তো তার জন্য সব থেকে বেশি প্রয়োজন কি? রিসেন্ট যে সমস্ত এক্সাম হয়েছে 1-2 বছরে আমাদের পশ্চিমবঙ্গে, সেই সমস্ত এক্সামের প্রশ্ন সলভ করা, এবং এর মধ্যে সব থেকে বেশি হয়েছে পুলিশের এক্সাম, সেই প্রশ্নগুলো সলভ করা। তো আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় যে যারা WBCS এর প্রিপারেশন নাও, তাদের ক্লার্কশিপের জন্য এইভাবে এই কটা মাস প্রিপারেশন নেওয়া উচিত। এবং কখনোই এর মাঝে এমন নয় যে পুরোপুরি ফোকাসড হবে ক্লার্কশিপ আর ফুড এসআই, বারবার বলছি এমনটা নয়। তোমরা WBCS এর জন্য দিনে পড়বে 6 ঘন্টা, ক্লার্কশিপ ফুড এসআই এর জন্য পড়বে 2 ঘন্টা। কারণ জেনে রাখবে, যদি এটা এরকম হতো WBCS এর পড়াটা ক্লার্কশিপে কাজে লাগতো না, তখন আমি এই 6 ঘন্টা 2 ঘন্টা করতাম না। কিন্তু আমরা তো জানি WBCS এর পড়াটা ক্লার্কশিপে কাজে লাগবে, সেই কারণে 6 ঘন্টা WBCS পড়ছি, মানে আলটিমেটলি 6 ঘন্টা আমি ক্লার্কশিপ পড়ছি, এবং 2 ঘন্টা স্পেশালি ক্লার্কশিপের জন্য পড়ছি। মানে ওই 2 ঘন্টা আমি ক্লার্কশিপ রিলেটেড ইউটিউব ভিডিও দেখবো, স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের এই ধরনের আমি ভিডিও দেখবো। ওই 2 ঘন্টা পুরোপুরি আমার ক্লার্কশিপের জন্য ডেডিকেটেড। এবং এই রিসেন্ট ইয়ারের এক্সাম সলভ করলে কি হবে জানো? মিসলেনিয়াস হবে, তাতেও তোমার কাজে লাগবে। WBCS হবে, তাতেও তোমার কাজে লাগবে। ফুড এসআই হবে, তাতেও তোমার কাজে লাগবে। এই ধরনের প্রিপারেশনকে বলা হয় ইন্টিগ্রেটেড প্রিপারেশন। ইন্টিগ্রেটেড প্রিপারেশন কথাটার মানেই এটা। অনেকে এটা বোঝে না, অনেকে ভাবে ইন্টিগ্রেটেড প্রিপারেশন স্যারেরা বলে হয়তো এমনি বলে, হয়তো ব্যাচ ভর্তি করার জন্য বলে। আরে ব্যাচ ভর্তি করার জন্য যদি আমি বলতাম তাহলে ব্যাচ তো একের পর এক শুরু করতাম গো। আমার জীবনে এখন অনেক গভীরতা এসছে, 2টো সন্তান হওয়ার পর অনেক ম্যাচুরিটি এসছে। আমি সেই 25 বছরের ছেলেটা নেই যে ক্লার্কশিপের জন্য ইউটিউবে এমসিকিউ করাতাম। এবং এই গভীরতা থেকেই যে উপলব্ধি এসছে যে আমি যে প্রিপারেশনটা স্টুডেন্টদের করাই সেটা আসলে তাদেরকে চাকরি পেতে সুবিধা করেছে। এবং আমার এই সাকসেস রেট এই কথাটা বলেছে, আমার যারা স্টুডেন্টরা চাকরি পেয়েছে তাদের মধ্যে BCS পেয়েছে 1-2 জন, কিন্তু বাদ বাকি চাকরি সবাই পেয়েছে। MTSও এবার পেয়েছে 6 জন, ক্লার্কশিপে পেয়েছিল 23 জন, ICDS পেয়েছিল 27 জন। তোমাদের মনে আছে প্রত্যেকটা পরীক্ষার পর আমি পোস্ট করেছিলাম। তাহলে এগুলো পেয়েছে কেন? কারণ তারা একটা ইন্টিগ্রেটেড ওয়েতে প্রিপারেশন নিয়েছে। এবং আমিও তখন বুঝেছি যে না, এই ইন্টিগ্রেটেড ওয়েতে প্রিপারেশনটা নিয়েছি বলেই এরা পেয়েছে, এবং এটাই এদের কাছে সব থেকে ভালো উপায়। এবং আমি এই ভিডিওটা কেন করলাম, কারণ যারা WBCS এর প্রিপারেশন নেয় তারা অনেক টেনসড হয়, যে তারা ভাবে ফুড এসআইয়ের জন্য আমার আলাদা করে করতে হবে, ক্লার্কশিপের জন্য আলাদা করে করতে হবে। না, তোমাদের এটা ভাবার কারণ নেই। যারা পরিযায়ী পাখির মতো পড়ে তারা এটা ভাববে, কিন্তু তোমরা এটা ভেবো না। তোমাদের যে যে জায়গাগুলো WBCS এর সাথে ম্যাচ করে না সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করো। আর বাদ বাকি তো তুমি কদিন আগেই প্রিলি দিয়ে আসলে, তোমার তো অলরেডি ইমপ্রুভড আছে। তাহলে তুমি কি করবে না, এই রিসেন্ট এক্সামের প্রশ্ন বারবার সলভ করবে। আমি কিন্তু বারবার বলছি এই কথাটা এতবার বলছি, তোমরা যদি ফলো না করো খুব ভুগবে কিন্তু। কারণ পরীক্ষা দিয়েছে তখন তোমরা বলবে হ্যাঁ স্যার আপনি রিসেন্ট এক্সামের প্রশ্ন সলভ করতে বলেছিলেন, ওখান থেকে কিন্তু কমন এসছে। আমি জানি এটা বলবে, আমার ইউটিউব চ্যানেল তো খোলা থাকবে এবং তোমরা বলবে। তো এইটা করো, এই রকম ভাবে প্রিপারেশন নাও, অযথা ভয় পেও না। ভয় কখন পাবো? যখন যুক্তি দিয়ে বিচার করে দেখবো সত্যি ভয় পাওয়ার দরকার, তখনই ভয় পাবো। যুক্তি দিয়ে বিচার করে কি সত্যি ভয় পাওয়ার দরকার আছে? তোমার মনে হচ্ছে আমি তো প্রশ্ন দেখালাম, বিশ্বাস যদি না হয় তোমরা নেট থেকে ডাউনলোড করে প্রশ্ন দেখো এবং তারপর বলো যে না স্যার WBCS এ যা পড়ি তার থেকে অনেক কঠিন প্রশ্ন আসে, তখন ভয় পাবে। তাহলে কেন ভয় পাচ্ছ? আর সবসময় কুইক কেন দৌড়ো? 2 মাসে কোর্স শেষ করব, 3 মাসে কোর্স শেষ করব, কেন? এত ফ্রি কন্টেন্টের যুগে, যেখানে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি অলরেডি ডেভেলপড, ম্যাথমেটিক্স, ইংলিশ অলরেডি ডেভেলপ, শুধু আর হয়তো রেডি করতে হবে স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা ফ্রি কন্টেন্টের যুগে তুমি কেন কোর্সের দিকে ফালতু দৌড়চ্ছ? বাড়িতে একটু নিজে সময় দাও না, নিজে একটু পড়ো না বাড়িতে। এটাই তো পড়ছো না, শুধু এই কোর্সে ভর্তি হচ্ছি, কালকে ওই কোর্সে ভর্তি হচ্ছি, 2টো কোর্স একসাথে চালাচ্ছি। স্যারের কাছে WBCS কোর্স পড়ছি, অন্যজনের কাছে আবার ক্লার্কশিপের কোর্স পড়ছি। কেন? নিজে তাহলে পড়বে কখন?
সমাজ সম্পর্কে খবরাখবর রাখবে কখন? তাহলে তো সেই পুঁথিগত বিদ্যাই অর্জন হচ্ছে। তাহলে আর অ্যানালিটিক্যাল স্কিল বলে আমরা কি করছি? আমরা পরীক্ষা হওয়ার পর সবাই বলি, বড় বড় কমেন্ট আসে, অ্যানালিটিক্যাল স্কিল এবার ডেভেলপ করতে হবে, নইলে প্রশ্নের উত্তর করা যাবে না। আমরা কি সেই টাইমটা নিজেদের দিচ্ছি না। আমরা শুধু ভাবছি যে এই কোর্স করলেই আমরা পেয়ে যাব, ওই কোর্স করলেই আমরা পেয়ে যাব। আর এই কোর্সের চক্করে অনেকে ফাঁদও পাচ্ছে, তোমরা সেই ফাঁদে পাও দিচ্ছ। আমি এই ফাঁদে পাতিও না, ফাঁদ পাতার প্রয়োজনও মনে হয় না। কারণ আমি চাই না আমার এথিক্যালি আমার বিরুদ্ধে যায় এই 2 মাস 3 মাসে ক্লার্কশিপ পাস করানো, ফুড এসআই পাস করানো। তার জন্য যদি আমার কোচিং কখনো বন্ধ হয়ে যায়, সত্যি বলছি আমার কিচ্ছু যায় আসবে না। আমি একা একা পড়িয়ে যাব, আমি আমার সন্তানদেরকে পড়াবো, আমি ভাববো যে ওরাই আমার স্টুডেন্ট, ওদেরকেই পড়াবো। কিন্তু কখনো এই সমস্ত কুইক মেথডে যাব না, কারণ এই কুইক মেথড কখনো সাকসেস এনে দেয় না। আমি তো জীবনে মক ইন্টারভিউ নিইনি, কিছু নিইনি, ফ্রি মক টেস্টও কোনোদিন আমি নিইনি। সবসময় ব্যাচে যে মক টেস্ট নিয়েছি ব্যাচের স্টুডেন্টদের জন্য নিয়েছি, তবুও তো সাকসেস আসছে। তাহলে সাকসেস আসছে মানে কি আমার এই পদ্ধতিতে স্টিক থাকা উচিত? তাহলে একটা টিচার যখন এত কিছু বিচার করে একটা ইন্টিগ্রেটেড প্রিপারেশনে বিশ্বাস করছে, তাহলে তোমরা কেন বিশ্বাস করছো না? কেন এটা ভাবছো না যে আমি WBCS এর প্রিপারেশন নিচ্ছি মানে আমার অলরেডি ক্লার্কশিপের জিকে রেডি আছে, তাহলে আমি সিম্পল প্র্যাকটিস করি, সিম্পল নিজেকে টাইম দিই, আলতু ফালতু না ভেবে টপিক ধরে ধরে নিজে প্র্যাকটিস করি। সব কিছুর জন্য কোর্স নেওয়ার প্রয়োজন নেই। সবাই খুব ভালো থেকো। আমার কথা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমি জানি আমি যে কথাটা বললাম আজকে মন থেকে বললাম, আমি তোমাদের ভালো চাই বলে প্রত্যেকের বললাম, এবং আসল উপায়টা শেখালাম, যে উপায়ে তুমি যদি পড়ো তুমি সাকসেসের অনেক কাছাকাছি পৌঁছবে। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।